ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, ৫ জনের প্রাণহানি, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের, সুযোগ দিতে তালিকা করছে বাংলাদেশ ব্যাংক। ঋণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ, বাড়বে কর্মসংস্থান। বাজেটে অগ্রাধিকার পাবে বিদ্যুৎ জ্বালানি খাত, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব, অর্থনীতি গতিশীল রাখতেই প্রাধান্য, অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের তাগিদ। কৃষিকাজের ২১ ধাপের ১৭ পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ থাকলেও স্বীকৃতি নেই নারীর, সরকারের খাতায় নেই সঠিক পরিসংখ্যান, কৃষক কার্ড এবং ঋণ সুবিধা থেকে বঞ্চিত। আমরা যে ড্রামগুলো এখানে ইউজ করছি সেগুলো কোনো কেনার ড্রাম না, এটা আমাদের যে মশার ঔষধের যে ড্রাম সেগুলোকে আমরা রিইউজ করেছি। এটাতে একটু প্রবলেম আছে। টপ আছে গাছ নেই, ঢাকা গ্রিন করার নামে অর্ধ কোটি টাকারও বেশি লোপাট উত্তরের ২ কর্মকর্তার, জনগণের সঙ্গে প্রতারণা বলছে নগর পরিকল্পনাবিদ, ব্যবস্থার আশ্বাস প্রশাসকের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ফরিদপুরের ভাঙায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন ৫ জন, গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভাঙামুখী একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। এতে প্রাইভেট কারে থাকা ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও একজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর মেডিকেলে আছেন সহকর্মী শিকদার সজল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঠিক মালিগ্রাম এলাকায় আজকে ভোর রাত ৪:৩০টার দিকে মালিগ্রাম ঠিক এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় একটি বিকল ট্রাক দাঁড়িয়েছিল। ঠিক ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস পিছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় এবং ধাক্কা দিলে প্রাইভেট কারের ৭ জন যাত্রী ছিলেন এবং সেই ৭ জন যাত্রী কিন্তু গুরুতর আহত হয়। পরবর্তীতে শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ঘটনাস্থলে ওখানে কিন্তু ৪ জনকে মৃত ঘোষণা করা এবং প্রাইভেট কারের চালক সহ আর ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে পথিমধ্যেই কিন্তু এই আরেকজন ওখানে মারা যায়। সব মিলে ৫ জন মারা যান এবং ২ জন শিশু তারাই বেঁচে আছেন এবং সেই ২ জন শিশু কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। যেমনটি আমরা কথা বলেছিলাম শিবচর হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, তিনি যেমনটি জানিয়েছেন যে ঠিক এই এক্সপ্রেসওয়ে যে মালিগ্রাম এলাকা ওইখানে কিন্তু এই বিকল ট্রাকটি দাঁড়িয়েছিল এবং পিছন থেকে এসে ঢাকা থেকে যশোরমুখী যে প্রাইভেট কারটি সেই প্রাইভেট কারটি সজোরে তার ট্রাকের পিছনে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে ৪ জন মারা যায় এবং সেখান থেকে এই প্রাইভেট কারের চালক সহ ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজে আনার পথে আরেকজনের মৃত্যু হয়। এই ৫ জন মারা গেছে এবং ২ জন শিশুর যে ২ জন আছেন বেঁচে তারা কিন্তু এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই যে ৪ জনের মরদেহ সেটা কিন্তু শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মরদেহ রয়েছে এবং এইটি এখন পর্যন্ত কিন্তু আসলে এই যে ৫ জন নিহতের ঘটনা কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। তবে যতটুকু জানা গেছে তারা কিন্তু আসলে যশোর জেলার তারা বাসিন্দা ছিলেন। এই ছিল ফরিদপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। কোন ধরনের বন্ধ শিল্প কারখানা চালু করা হবে তা নিয়ে ১ মাসের মধ্যেই তালিকা করে দেবে সরকারকে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর দেয়া তথ্য ও সক্ষমতার উপর নির্ধারিত হবে বন্ধ কলকারখানার ভাগ্য। অর্থনীতিবিদরা বলছেন, রুগ্ন ও বন্ধ শিল্পের পার্থক্য বিবেচনায় আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত প্রশস্ত করবে কর্মসংস্থানের বাজার। সিলিয়া সুলতানের রিপোর্ট। মাছের ঘেরার কৃষি জমি মনে হলেও এটি আসলে মূলত একটি ফ্যাক্টরির মাঠ, যে মাঠে কোনো এক সময় হয়তো শত শত শ্রমিক কাজ করতে আসতেন। সে মাঠটি যেমন কৃষি জমিতে রূপান্তর হয়েছে
ঠিক একইভাবে ফ্যাক্টরির ভেতরের মেশিনগুলো আসলে বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছেন মালিক। শ্রমিকরা তাদের কাজ হারিয়েছেন। জানা মতে প্রায় 4,000 শ্রমিক এই ফ্যাক্টরিতে কাজ করতেন। কোভিডের পর মোশাররফ হোসেনের জন্য ব্যাংক বরাদ্দ করেছিল 50 লাখ টাকা, কিন্তু সে টাকা হাতে ছুঁয়ে দেখতে পারেননি। এগুলো নষ্ট। হ্যাঁ, এগুলো বরাদ্দ হয়ে গেছে। তবে গায়েবী এই ঋণের সুদের জাল এখন কোটি টাকা ছাড়িয়ে গিলে ফেলেছে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মীর ভাগ্য। এখন তিনি নিজের মাথার উপর ছাদও হারাতে চলেছেন। ব্যাংকই আমার সাথে জালিয়াতি করছে, বড় জালিয়াতি। ব্যাংক যদি আমাকে হেল্প করতো তাহলে আমি পুনরায় দাঁড়াইতে পারতাম। আমি ব্যবসা বুঝি, আমি কাজ বুঝি, আমি একজন কর্মঠ লোক। মানে আপনার কাছে কখনো ব্যাংকের টাকা পৌঁছায়ই নাই? না, ওই 50 লক্ষ টাকার একটা টাকাও আমার কাছে দেয় নাই। এই টাকাটা আমার হাতে পর্যন্ত পৌঁছায় নাই। এই টাকাটা তারা আবার ওই সুদে অ্যাডজাস্ট করে নিয়ে গেছে। কাজ হারানো কত সহজ! হঠাৎ এক রাতে মুঠোফোনের এক খুদে বার্তায় 20 বছরের কাজ হারানো সহকর্মীদের বেকার জীবনের দুর্বিষহ গল্প বলেন তফিজুল ইসলাম। কেউ অটো চালাচ্ছে, কেউ বাড়িতে চলে গেছে, কৃষি করতেছে, মানে বিভিন্ন। এই যেমন কোম্পানি, যেমন আমারই কলিগ একসাথে চাকরি করছে প্রায় 20 বছর, অলরেডি 2 জন মারা গেছে চিকিৎসার অভাবে ধরতে গেলে। সাভারের একই রোডে পরপর বন্ধ হয়েছে 9,000, তারপর 4,000 শ্রমিকের 2টি প্রতিষ্ঠান। আরেকটি প্রতিষ্ঠানের 11,000 কর্মী এখন চাকরি হারানোর পথে। এমন অবস্থায় বন্ধ কারখানা চালু করার সুযোগ কারা পাচ্ছেন তা নিয়ে ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল কিন্তু গ্লোবাল মার্কেট তারা হারিয়েছে। কেউ কি সুদের বার্ডেন এত বেশি হয়ে গেছে এবং একটা দীর্ঘমেয়াদী একটা ঋণের কিস্তি ডিফল্ট হওয়ার কারণে এখন এটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে তাদের পক্ষে আর ওই কন্টিনিউ করা সম্ভব না। এক একজনের নেচার এক এক রকম হবে। আমরা সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণতভাবে চলতে পারবে। কম্প্রিহেন্সিভ একটা উদ্যোগ নেওয়া হবে যেখানে সব ধরনের সমস্যাকেই অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এটা মাসখানিকের মধ্যেই কালেকশন কাজ শেষ হবে। তবে বন্ধ কারখানা সচল করতে আর্থিক সহায়তা ছাড়াও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুধুমাত্র সরকার না, এখানে যারা নাকি উদ্যোক্তা ছিল তাদেরকে এগিয়ে আসতে হবে। তবে এবং তারা তখনই মানে আপনার এগিয়ে আসবে যখন যারা নাকি যাদের জন্য এগুলো আপনার পুড়ে গিয়েছিল বা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরও কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ যারা এগুলো নষ্ট করলো তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ডেফিনেটলি ওই যে যারা উদ্যোক্তা তারাও এগিয়ে আসবে না। তবে রাজনৈতিক বা অস্থিতিশীলতার কারণে বন্ধ কারখানা ছাড়াও রুগ্ন প্রতিষ্ঠানের সংজ্ঞায় পড়ে, অর্থাৎ যে প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন, লোকসান গুনছে বা উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এমন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রুগ্ন ও বন্ধ প্রতিষ্ঠানের সক্ষমতা ও বিভাজন যাচাই বাছাই করে ঋণ দিলে আর্থিক অপচয় হ্রাস পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, সাভার। এবার আসছে বাজেটের খবর। নতুন সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এবার অগ্রাধিকারে থাকবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি অনুসন্ধানের মতো বিষয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, উৎপাদন খাত ও অর্থনীতি গতিশীল রাখতেই বাজেটে প্রাধান্য দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানিকে। কয়েকদিনের জ্বালানি সংকটের পর 2 দফা দাম বৃদ্ধি, এলপি গ্যাসের দামেও বড় উল্লম্ফন। শিগগিরই আসতে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। যাপিত জীবনের অনুষঙ্গ জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে আসছে নতুন বাজেট। তবে বাজেটের জটিল তত্ত্ব বোঝে না সাধারণ মানুষ। তাদের চাওয়া নিয়ন্ত্রণে থাকুক তেল গ্যাস বিদ্যুতের দাম, যাতে আমাদের ওখানে লোডশেডিং না হয়, যাতে নিম্নমুখী থাকে দাম, সবাই যাতে ব্যবহার করতে পারে। এটা জনগণের কাছ থেকে পকেট টাকা কাটে বের হয়ে যায়, এটা আমরা চাই না। নিম্নবিত্ত আয়ের মানুষ আমাদের সহনীয়শীলের ভিতরেই যাতে এগুলি থাকে। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত, তাই বিনিয়োগকারীরা তাকিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাজেটের নীতি কৌশলের দিকে।
নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, গ্রাহক প্রত্যাশা ও অর্থনীতি ও উৎপাদন খাতের সুরক্ষা বিবেচনায় নতুন সরকারের প্রথম বাজেটে অগ্রাধিকারে থাকছে বিদ্যুৎ জ্বালানি খাত। ইরান ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমদানি নির্ভরতার ঝুঁকি। তাই নতুন বাজেটে গুরুত্ব পাবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন আর নিজস্ব জ্বালানি উত্তোলন। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রসঙ্গও থাকবে বাজেট বক্তৃতায়। জ্বালানি না হলে, বিদ্যুৎ না হলে তো এদেশের উৎপাদন বাড়বে না। সেই জন্য আমাদের সরকার বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অনেক যত্নবাদ এবং অনেক অগ্রাধিকার দিয়ে বাজেটে যে বরাদ্দ দিয়ে রেখেছে। আগামী 5 বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আর এই লক্ষ্য পূরণে ভ্যাট ট্যাক্স কমানো সহ বাজেটে নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। রুফটপ সোলার প্যানেল এগুলোতে যাতে উৎসাহিত করা, এইবারের বাজেটে এগুলোকে বিবেচনায় রেখে আমাদের অর্থায়ন করা হবে এবং আমাদের আমদানি নীতিতেও এগুলোর উপরে যে শুল্ক এটার সাথে সম্পর্কিত সেটা করা হবে যৌক্তিকভাবে। এটাই আমি কামনা করি। তরল জ্বালানিটাকে ফেজ আউটের ডিরেকশনটা এই বাজেটে থাকতে হবে। সরকারি মালিকানাধীন কোম্পানি যে সেবা দিচ্ছে সেই সেবা মুনাফা মুক্ত হবে, তাহলে জ্বালানি মূল্য বৃদ্ধির চাপ অনেকখানি কমে যাবে, সরকারের ভর্তুকিও সহনীয় পর্যায়ে চলে আসবে। পাশাপাশি এ খাতের অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের দাবিও জানান বিশেষজ্ঞরা। সবার জন্য সহনীয় দামে চাহিদা মাফিক সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে মানুষের এ চাওয়া পূরণ করেই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিন দিন। তবু গ্রাহকদের প্রত্যাশা, নতুন বাজেটে জ্বালানি দর্শন হবে ভোক্তা বান্ধব, যাতে তুলনামূলক কম দামে পাওয়া যায় জ্বালানি পণ্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পুরুষদের পাশাপাশি প্রতিদিন কৃষিখাতে কাজ করেন হাজারো নারী। কেউ চারা লাগান, কেউ ফসল তোলেন, কেউ বা গবাদি পশু সামাল দেন। দেশে ঠিক কতজন নারী কৃষক আছেন তার কোনো ডেটাবেস নেই সরকারের খাতায়। ফলে কৃষি কার্ড, ঋণ কিংবা সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এসব নারী কৃষকরা। নারী কৃষকদের বাস্তবতা নিয়ে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়নের লাইজু বেগম সকাল থেকে রাত পর্যন্ত ফুরসত নেই অবসরের। মাঠ থেকে শুরু করে গৃহস্থলের কাজ সব সামলান একাই। পরিবারের কাছেও আমরা মূল্যায়ন পাই না, আর সরকারের কাছেও কোনো মূল্যায়ন পাই না। কৃষিকাজের 21টি ধাপের মধ্যে 17টিতেই নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও কৃষক হিসেবে নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। চাষবাস করলে স্বামীগুলাকে যে বিলে খেতে আনা করে কোনো আমাদের যে কোনো মূল্যায়ন দেয় না। পুরুষ যে টাকা পাইবে ওই টাকা তো আমারে দিব না। ভোলার বোরহানউদ্দিন কাছিয়া ইউনিয়নের ফাতেমা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষানি। বৃষ্টিকে তলে লইয়া গেছে স্যার, আমি কালী পুজো চেয়ারের বইয়া বইয়া টানা দিয়া আমি 10 কেজি ডাল পেয়েছি। আমরা এতটি জিনিস করছি, আমরা কিছু আনতারি নেই বাড়ির। সম্প্রতি কৃষকের জন্য বিশেষায়িত কার্ড কার্যক্রম চালু হয়েছে দেশে। এই কার্ডে কৃষি ঋণ, ভর্তুকি, বীজ, সার ও অন্যান্য সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের। অনেক ডাটাতেই নিয়ে অনেক বিতর্ক আছে। কৃষি অর্থনীতিকে ডেভেলপ করার জন্য যা কিছু করার প্রয়োজন অবশ্যই আমরা করব। কৃষক হিসেবে নারীকে আলাদাভাবে চিহ্নিত করা না গেলে কৃষি অর্থনীতির উন্নয়ন অসম্ভব বলে মনে করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আমরা টেকনোলজি বলি তার হাতে নাই, পাম্প ব্যবহার করা, পানি, ভর্তুকি, কোনো সবটা থেকে নারী বঞ্চিত, কারণ তাকে ধরা হয় সে একটা সহযোগিতা। জিডিপিতে নারীর পরিশ্রমের ইতিবাচক প্রভাব স্পষ্ট করে তুলতে বিদ্যমান তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ করার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। জিডিপিতে যাতে করে নারীদের এই যে পরিশ্রম এটা যাতে প্রতিফলিত হয় তার ব্যবস্থা করতে হবে। স্বীকৃতির সুযোগ আর প্রণোদনা পেলে মাঠের এই নারীই বদলে দিতে পারে কৃষির ভবিষ্যৎ। যেখানে নারী কৃষকরা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হচ্ছে, সেখানেই প্রতিদিনই তারা মাঠে নামছেন, কিন্তু রাষ্ট্রের তথ্য ভাণ্ডারে নেই তাদের পূর্ণ স্বীকৃতি। এতে নীতি নির্ধারণে তারা কতটা দৃশ্যমান তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয় বর্তমান সরকার নারী কৃষকদের অধিকার নিশ্চিতে কী ভূমিকা নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা। বিপুল সম্ভাবনা থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনার বাইরে থেকেছে বিস্তীর্ণ চরাঞ্চল। অথচ 36 লাখ একর জনভূমিতে কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাত থেকে অর্থনীতিতে যোগ হতে পারে হাজার হাজার কোটি টাকা।
এজন্য চর উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে বর্তমান সরকারের পরিকল্পনার নকশায় চরাঞ্চলকে গুরুত্ব দেওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারপাশে ব্রহ্মপুত্র নদ, মাঝখানে ভেসে থাকা জনপদের নাম চর বা দ্বীপচর। শৈশবটা এখানে এমনই দুঃসাহসী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার লড়াইটাও বদলে যায়। দফায় দফায় খরায় পোড়া, বানে ভাসা আর ভাঙনে সর্বহারা মানুষগুলোর টিকে থাকার যুদ্ধ চলে অবিরাম। উজান থেকে নেমে আসা নদ নদীগুলো বরাবরই যেন অভিশাপ হয়ে ধরা দেয় ভাটির জনপদের গতরখাটা মানুষগুলোর কাছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা সবসময় পিছিয়ে রাখছে তাদের। চিকিৎসা ব্যাপারে অনেক মানুষ মারা যায় চরের মধ্যে। ভালো কোনো লোক এখানে বসবাসও করে না, অথবা অর্থবিত্ত চাকরি এখানে কিছুই হয় না। উত্তরের জনপদ গাইবান্ধার গুপ্তমণি চরের মতো দেশের ৩২ জেলার ১০০ উপজেলায় আছে ১৫ লাখ পরিবার, যেখানে প্রায় ৬০ লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর আজ অবধি কোনো গভর্নমেন্ট কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উত্তরবঙ্গের সমস্যা নিয়ে ইতিপূর্বে উন্নয়ন বোর্ড গঠন হয়েছিল, আজকে নাই। চরাঞ্চলে বসবাসরত প্রায় প্রত্যেক পরিবারে আছে ৪ থেকে ৫টি গরু, ছাগল, মহিষও লালন পালন করেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার এ অঞ্চলের কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ ঘিরে সঠিক পরিকল্পনার ছক আঁকলে বদলে যাবে অর্থনীতির ছবি। আমরা একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে তা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই ১ কোটি লোকের ভাগ্য উন্নয়ন হবে। যদি পরিকল্পিতভাবে সরকার কাজ করে এবং একটা বোর্ড যদি গঠন করে, তাহলে নিঃসন্দেহে চর অঞ্চলের মানুষের দারিদ্র্য কমে আসবে। চরাঞ্চল নিয়ে সরকার ভাবছে বলে জানালেন জেলা প্রশাসক। আর সংসদ সদস্য বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সমস্যাগুলো আছে, সকল সমস্যা হবে একটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের প্রাণীজ সম্পদ, আমাদের মৎস্য সম্পদ, এগুলিকে কিভাবে বাড়ানো যেতে পারে এ বিষয়ে সরকার কাজ করছে। দেশে শতকরা 24.3 ভাগ দারিদ্র্য সীমার নিচে এবং 12.9 ভাগ চরবাসী চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অন্তর্বর্তী সরকারের সময় টবে গাছ লাগানোর নামে বছরখানেক আগে অর্ধ কোটি টাকারও বেশি লোপাট করেছে তৎকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তা। ঢাকা গ্রিন করার লক্ষ্যে মূলত বরাদ্দে টাকার গ্রিন হয়েছে তাদের পকেট। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অর্থ হাতানোর জন্যই চলে জনগণের সঙ্গে এমন প্রতারণা। অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক এম এ আজিমের রিপোর্ট। বছরখানেক আগে গ্রিন ঢাকা গড়ার লক্ষ্যে টবে গাছ লাগানোর নামে 22 লাখ টাকা খরচ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা ঘুরে দেখতে চাই সে গাছের বর্তমান অবস্থা। বরাদ্দের অর্থে টবের গাছ কতটুকু গ্রিন করতে পেরেছে বর্তমান ঢাকাকে। মিরপুর 1 থেকে 14 টবে লাগানো 700 গাছ থাকার কথা, তবে মেলেনি একটি গাছেরও সন্ধান। স্থানীয় থেকে পথচারী কেউ দেখেওনি টবের সে গাছ। এই ফুটপাত বা কোথাও রাস্তাঘাটে না, আমার চোখে পড়েনি। এরকম কোথাও দেখেন নাই? সিটি কর্পোরেশন লাগিয়েছে? না, এটা দেখে নাই। তাহলে ঢাকা গ্রিন করার নামে বরাদ্দের অর্থ কি কারো পকেট গ্রিন করেছে? জানতে উত্তর সিটি কর্পোরেশনে সময় সংবাদ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কোনো কর্মকর্তা। তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজেই জানান, যে কয়েকটি গাছ লাগিয়েছিলেন তারা, তার জন্য কিনতে হয়নি টব। সিটি কর্পোরেশনের ড্রাম কেটেই বিনামূল্যে টব বানিয়েছেন তারা। আমরা যে ড্রামগুলো এখানে ইউজ করছি সেগুলো কোনো কেনার ড্রাম না, এটা আমাদের যে মশার ওষুধের যে ড্রাম সেগুলোকে আমরা রিইউজ করেছি। গাছ কোথায় প্রশ্নের মুখে দায় স্বীকার করেন আরবরিকালচার কর্মকর্তা।
বলেন কিছুটা ত্রুটি আছে তাদের। এটাতে একটু হচ্ছে আমরা একটু প্রবলেম আছে, একেবারে যে নাই প্রবলেম তা না। এখানে হচ্ছে কিছু এই জায়গায় আমাদের হচ্ছে গাছ নষ্ট করে ফেলছে। শুধু একটি সড়ক আর 700 গাছ নয়, রাজধানীতে এমন একাধিক স্থানে গাছ লাগানোর নামে অর্থ ব্যয় করছেন তারা। 700 আমরা ওইখানে দিইনি, আমাদের 1000 প্রত্যেকটা কোথায় কোথায় দিচ্ছে আমাদের লিস্ট আছে, ওইখানে আমরা 700 দিইনি। আমাকে একটু লিস্টটা দিতে পারবেন ভাই? আচ্ছা, আমি ওটা দিতে পারবো। এবার তাদের সে তালিকা ধরে বর্ধিত পল্লবী আবাসিক এলাকায় সময় সংবাদ। এখানে ড্রাম আছে, গাছ নেই। ড্রামগুলো বাঁকা, রং নাই এসে, তখন আমরা বললাম যে আমাদের তো এই যে ড্রামগুলো যে আসছে এগুলো তো কি করতে হবে, রং করতে হবে, এগুলো ড্রেসিং করতে হবে। টোটাল কতগুলো দিবা আমার পরে হয়তো আমরা এবার গাছ লাগাবে, রং করবে, সে প্রক্রিয়াটা হবে। তাহলে বরাদ্দের অর্থ ব্যয় হয়েছে কোথায়? এসব জানতে সিটি কর্পোরেশনে গেলে এবার দরজা বন্ধ করে রাখেন দুই কর্মকর্তা। গাছ লাগানোর নামে অর্থ আত্মসাৎকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন এ নগর পরিকল্পনাবিদ। টবের গাছ অথবা গাছ লাগিয়ে সেটা লালন না করার মধ্যে দিয়ে সে গাছগুলোকে হত্যা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন প্রতারণার জন্য। আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক। যারা এই গাছ লাগায় বৃক্ষরোপণগুলো করেন তারা যদি পরিচর্যা না করে এবং তারা যদি যথাযথ শর্ত মেনে না চলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। সময় সংবাদের অনুসন্ধান বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গাছ ও মাটির জন্য বরাদ্দের 58,92,000 টাকা লোপাট হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের অনীহায় ধীরগতিতে চলছে মাতারবাড়ির পাশাপাশি বে টার্মিনাল মেগা প্রকল্প। কম বিনিয়োগে বেশি লাভ তুলতে এনসিটি, সিসিটি এবং জিসিবির দিকেই এখন নজর তাদের। অথচ ঝুলে আছে বে টার্মিনাল এবং মাতারবাড়িতে অন্তত 6 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত। সাকত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আর লালদিয়া টার্মিনাল বাণিজ্যের চিতার হবে আগামীর বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। প্রচলিত এ ধারণা থাকলেও একের পর এক জটিলতা ভিড়ছে এই তিনটি মেগা প্রকল্পে। সময় পেরিয়ে গেল, এই তিনটি বন্দরে এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো, এমনকি বিনিয়োগকারীদের সাথে আটকে আছে চুক্তির চূড়ান্ত রূপ। নতুন পোর্ট মানে আপনি নতুনভাবে নতুন এফিসিয়েন্সি এবং কম বেটার এফিসিয়েন্সিতে করবেন, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। 17,525 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা হিসেবে দিয়েছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হলো কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড এবং ইয়েট নির্মাণের কাজ চলছে অনেকটা ধীরগতিতে। আর পতেঙ্গায় 50 একর জায়গার উপর টার্মিনাল নির্মাণ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 6,700 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কসল্যান্ডের এপি মুলার। বে টার্মিনালের জন্য আমাদের যে ফিজিবিলিটি স্টাডিটা দরকার ছিল সেটা আমাদের 2D সিমুলেশনের কাজ শেষ হয়েছে, এটা এখন তথ্যপত্র যাচাইয়ের কাজ চলছে। পাশাপাশি লালদিয়া কন্টেইনার টার্মিনালের আমাদের এটার যে সমস্ত ছাড়পত্র সংক্রান্ত এবং অন্যান্য ড্রয়িং ডিজাইন সম্পর্কিত যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার সেই সমস্ত কার্যক্রম চলছে। অথচ কয়েক বছর ধরে বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে আসছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। একইভাবে মাতারবাড়িতে রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ, কিন্তু সাম্প্রতিক সময়ে সে বিদেশি বিনিয়োগকারীরাই চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল এনসিটির পাশাপাশি সিসিটি পরিচালনাতেই বেশি আগ্রহী। তার একটি বিকল্প পথে অনেকে হাঁটছে, যেমন ডিপি ওয়ার্ল্ড, তারপর আরও অনেকেই, যে চট্টগ্রাম বন্দরের ভিতরে এনসিটিতে, সিসিটিতে, জিসিবিতে বিনিয়োগের জন্য। তার মানে কি রেডিমেড পোর্টে বিনিয়োগ করে, অল্প বিনিয়োগ করে বেশি লাভ করার চিন্তাভাবনা। 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা লালদিয়া চরের এপি মুলার টার্মিনাল। একই বছর মাতারবাড়ি এবং বে টার্মিনালে কার্যক্রম শুরুর কথা থাকলেও কাজের ধীরগতির কারণে এই দুটি মেগা প্রকল্প পেছাতে পারে বলে আরও কয়েক বছর। এই বে টার্মিনাল মহেশখালীর মাতারবাড়ি, পতেঙ্গা লালদিয়া চরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে সব জটিলতা এড়িয়ে বন্দরের অবকাঠামোগত স্থাপনা নির্মাণ কাজ শুরু করা এখন কঠিন চ্যালেঞ্জ।
চট্টগ্রামের পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। দীর্ঘদিন ধরে বন্ধ হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের নির্মাণ কাজ। এতে দুর্ভোগ বেড়েছে ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষের মাঝে। তবে দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। তবে আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা। শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবি নিয়ে রিপোর্ট। কোথাও অর্ধেক কাজ, আবার কোথাও ভূমি অধিগ্রহণ না হওয়ায় শুরুই হয়নি নির্মাণ। ফলে স্থলবন্দরের 4 মাথা মোড় থেকে মহিলা কলেজ এবং সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। আশ্বাসের পর কেটে গেছে 4 বছর, কিন্তু শেষ হয়নি হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের ভোগান্তি। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের। দ্রুত কাজ শেষ হলে হিলি স্থলবন্দরের বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা স্থানীয়দের। 7-8 বার এই রাস্তার উপর দিয়ে আপনার হচ্ছে হিয়ারিং হয়, অথচ এটা পাকা হচ্ছে না। কাম করার সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া চলা অসুবিধা হচ্ছে। কাজ হবে, আজ হবে, কাল হবে, এরকম টেন্ডার হয়েছে, অমুক হয়েছে, এগুলো আমরা শুনে আসছি। রাস্তা হলে আমাদের হাকিমপুর এলাকাবাসীর ভোগান্তি যেমন কমবে এবং আমাদের উন্নয়ন হবে। শুধু সাধারণ মানুষ নয়, সড়কের বেহাল অবস্থায় ক্ষতিগ্রস্ত যানবাহন চালকরাও। প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ট্রাক, অটো ও ভ্যানের যন্ত্রাংশ। ফলে আয় কমে বাড়ছে ব্যয়ের চাপ। মনে করছে রাস্তা হয়তো বা কাজ হয়েছে, কিন্তু না, আরো অবস্থা খারাপ। গাড়ি নষ্ট হচ্ছে, এই হাত পা খুব ঝাঁকি পায়ে ব্যথা করে, চাকা খুলে দৌড় মারে। প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। আমরা চাই যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রাস্তা চলাচল ভালো হয়। সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। এরপর টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে আবারও শুরু করা হবে সড়কের নির্মাণ কাজ। ডিসি কে আমরা সমস্ত টাকা সরকার দিয়ে দিয়েছে। ডিসি এখন ওই যে 8 ধারা করে সেটি করে আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তা টেন্ডার হবে এবং এই রাস্তা যেইটুকু জয়পুরহাট পর্যন্ত বাকি আছে সেই রাস্তা ইনশাআল্লাহ খুব সহসাই কাজ হবে। হিলি 0 পয়েন্ট টেম্পো স্ট্যান্ড থেকে 4 মাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত 1 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। আর ভূমি অধিগ্রহণে প্রয়োজন আরও 67 কোটি টাকা। সময় সংবাদ, হিলি। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী কলকারখানাগুলোর উৎপাদন। চাহিদা থাকলেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাই করছেন অনেক কারখানা মালিক। রুবেল ইসলামের ক্যামেরায় জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আটা, ময়দা, পাটজাত পণ্য, প্লাস্টিক সহ বিভিন্ন কারখানার উৎপাদন চলছে ধীরগতিতে। সাধারণ সময়ের মতো কর্মচাঞ্চল্য থাকলেও বিদ্যুৎ বিভ্রান্তে বারবার থেমে যাচ্ছে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীর উৎপাদন কার্যক্রম। শ্রমিকরা কাজের প্রস্তুতি নিয়েও অনেক সময় বসে থাকছেন অলসভাবে। এতে সময়মতো পণ্য সরবরাহ করতে পারছেন না উদ্যোক্তারা। এমনকি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের লোডশেডিংয়ের কারণে আমাদের কাজের অনেকটাই গতি কম। মালের চাহিদা আছে, কিন্তু আমরা ঠিকমতো মাল দিতে পারতেছি না। কিছুক্ষণ পরপর কারেন্ট যায়, কিছুক্ষণ পরপর কারেন্ট যায়। কারেন্ট নাই, কারেন্টের সমস্যা আছে, কাজকর্ম হয় না। আগের মতো আমরা কাজ করতে শান্তি পাই না, কারণ আগের মতো কারেন্ট থাকে না। আমার ফ্যাক্টরিতে 120 জন শ্রমিক নিয়োজিত ছিল, অলরেডি 15 জন ছাঁটাই হয়েছে। বিসিক কর্তৃপক্ষ বলছে, উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমি যদি আধা ঘন্টা রাখতে পারি, তাও দেশের কি এটা জিডিপিতে ভূমিকা পালন করবে। নেস্কো বরাবর একটি চিঠিও দিয়েছি যাতে এখানে বিদ্যুৎ সংকটটা নিরসন করা যায় এবং যে সময় লোডশেডিংটা হচ্ছে তার আগে যাতে শিল্প ইউনিটগুলোকে যাতে অবগত করা হয়। বিসিক শিল্পনগরীর 56টি ইউনিটের মধ্যে 25টি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুর বিভাগের হাড়িভাঙা আম আর নানা জাতের লিচু এখন পরিচিতি পাচ্ছে বিদেশেও। হাজার কোটি টাকার এই ফলের বাজার ঘিরে তৈরি হতে পারে বিশাল কৃষিভিত্তিক শিল্প খাত। তবে প্রক্রিয়াজাতকরণ শিল্প আর সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছরই নষ্ট হচ্ছে উৎপাদনের 40% ফল। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নিলে রংপুর হতে পারে দেশের অন্যতম অ্যাগ্রো প্রসেসিং হাব।
শাকির মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। গাছ ভর্তি হাড়িভাঙ্গা আম, কোথাও লাল টসটসে লিচু। মৌসুম এলেই রংপুর অঞ্চলের হাজার হাজার কৃষক ব্যস্ত হয়ে পড়েন ফল সংগ্রহ আর বিক্রিতে। কৃষি বিভাগ বলছে শুধু আম ও লিচু ঘিরেই রংপুর বিভাগের বাজার এখন 1,500 কোটি টাকার বেশি। কিন্তু সম্ভাবনার বিপরীতে শিল্পায়নের চিত্র এখনো হতাশাজনক। সংরক্ষণ আর প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে প্রতি বছর উৎপাদনের অন্তত 40% ফল নষ্ট হচ্ছে। ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন কম দামে ফল বিক্রি করতে। আমটা প্রক্রিয়াজাত করতে পারি না রংপুরবাসী, কারণ কোনো হিমাগার নাই। সংরক্ষণ করার একটা লং টার্ম ব্যবস্থা থাকতো তাহলে অনেক উপকার হতো এবং কৃষকরা অনেক লাভবান হতো। একটা স্টোর থাকলে আমরা ওই হিমাগারের লিগে স্টোর করে থইলাম হয়। জিআই পণ্য খ্যাত রংপুরের হাড়িভাঙ্গা ও দিনাজপুরের লিচু ছাড়াও এই অঞ্চলের ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আম্রপালি, বাড়ি 4 জাতের আমের বড় বাজার গড়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে আম ও লিচুকে কেন্দ্র করে গড়ে তোলা সম্ভব বড় একটি কৃষিভিত্তিক শিল্প খাত। প্রয়োজন সরকারের পরিকল্পিত উদ্যোগ। আমরা বিভিন্ন ধরনের আমজাত যে পণ্যগুলো এসব যদি এই অঞ্চলে যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সুবিধা, কারণ এখান থেকে পরিবহন করে অন্য অঞ্চলে নিয়ে যে সেই শিল্প এটাকে আবার শিল্প হিসেবে গড়ে তোলা, এটা কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার থাকে। কৃষি বিভাগ বলছে ফল সংরক্ষণে পাইলট আকারে কিছু প্রকল্প নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাগ্রোভেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে আলোচনা চলছে। এখানে অ্যাগ্রো প্রসেসিং সেন্টার নির্মাণের ব্যাপারে ইতোমধ্যেই আসলে আমরা বিভিন্ন বিশেষ করে যে সমস্ত আমাদের ফোরাম আছে সেখানে আমরা এই কথাগুলো বলে যাচ্ছে এবং সরকারও এই ব্যাপারে ইতিবাচক। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত বিনিয়োগ আর শিল্পায়নের মাধ্যমে রংপুরের আম ও লিচু শুধু মৌসুমী ফল হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ কৃষি শিল্প অর্থনীতিতে রূপ দেওয়া সম্ভব। আর সেটি বাস্তবায়ন হলে বদলে যেতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্র। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাগেরহাটে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই বাজারের দিঘিতে কুমিরের আক্রমণের শিকার শিশুর মরদেহ 10 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। ভোরে বহিলা ঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে সোমবার রাতে বাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাটে গোসল করতে নামে শিশু ফাতেমা আক্তারকে দিঘিতে থাকা কুমির টেনে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন উদ্ধারের অভিযান শুরু করে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে পতিত জমি চলছে আউশ, বিরি ধান, 98 ধান চারা লাগানোর কাজ। এখানে সব কাজই করা হয় যান্ত্রিক পদ্ধতিতে। স্বল্প সময়ে উৎপাদনের কারণে একই জমিতে সবজি, সরিষা ও পরে বোরো ধান, ভুট্টা ও আলু আবাদ করা হয়। খামার কর্তৃপক্ষ বলছে পতিত জমিতে আউশ বীজ উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বীজতলায় সবুজের ঝলকানি। কৃষি শ্রমিক ব্যস্ত বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে আনতে, আবার কেউ বা জমিতে যন্ত্রের সাহায্যে বীজ রোপণে ও সার ছিটাতে। পতিত পড়ে থাকা জমিতে পর্যায়ক্রমে আউশ ও আমন ধান বীজের আবাদ হচ্ছে। বর্তমানে 200 একর জমিতে চলছে আউশ ধান বীজ উৎপাদনের লক্ষ্যে চারা রোপণের কাজ। আউশ আবাদে উপকারিতা হচ্ছে মাত্র 112 দিনের মধ্যে বীজ লাগানো থেকে উৎপাদন পর্যন্ত সময় লাগে। প্রতি বিঘায় বীজ উৎপাদন হয় 16 থেকে 18 মণ। চাষের পর জমিগুলো সব পড়ে থাকতো, এখন আমাদের এখানে আউশ চাষ হচ্ছে। যন্ত্রের মাধ্যমে আমরা ধান লাগাই এবং মেশিনের মাধ্যমে আমরা ধান কাটি। এই সময় এখানে কোনো কাজ থাকতো না, এই আউশ ধান আসার পরে এখানে কাজের একটা ব্যবস্থা হয়েছে। গুণগত মানসম্পন্ন আমরা বীজ উৎপাদন করি, যেটা পরবর্তীতে দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খামার কর্তৃপক্ষ জানায় পতিত পড়ে থাকা জমিতে আউশ বীজ উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যাদের জমি বিশেষ করে ভুট্টা করার পরে জমি পড়ে থাকে, আমন করার আগে জমি পড়ে থাকে, সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত সময় 80 থেকে 85 দিনের মধ্যে এই ফসলটিকে অন্তর্ভুক্ত করলে একটা ভালো রিটার্ন পাওয়ার পাশাপাশি গোখাদ্যেরও একটা সংস্থান হবে। গত 5 বছরে এই আলু বীজ খামারে 1500 মেট্রিক টন আউশ বীজ উৎপাদন হয়েছে, যা দিয়ে অতিরিক্ত 1.5 লাখ একর জমিতে ধান আবাদ করা সম্ভব হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, ডোমার, নীলফামারী। ঈদের আগে ক্রেতা কমে গেলেও এখন বেড়েছে সবজির চাহিদা। নেত্রকোনার মেছুয়া পাইকারি বাজারে রয়েছেন সহকর্মী আলপনা বেগম, সরাসরি যুক্ত হব তার সাথে।
সময়ে যে নেত্রকোনা শহরের জেলা শহরের যে মেছুয়া পাইকারি সবজির বড় বাজার, এই বাজারে দেখা গিয়েছে যে সবজির সরবরাহ বেড়েছে এবং সরবরাহ বাড়তি থাকায় এবং আবহাওয়া ভালো থাকায় সবজির দাম অনেকটা কমে এসেছে এবং গত সপ্তাহের তুলনায় যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে প্রকার ভেদে সবজির অর্ধেকে, অনেক সবজির দাম অর্ধেকে চলে এসেছে। যেমন শসার দাম একেবারেই অর্ধেকে চলে এসেছে, 60 থেকে 40 বেড়ে যায়। খুচরা বাজারে আবার বাড়তি থাকে দাম। এই পাইকারি আড়তদাররা এবং ক্রেতারা যে খুচরা বাজার পর্যন্ত আবার কিছু কিছু সবজি রয়েছে যেগুলো একেবারেই কমে যাওয়ায় কম বিক্রি হচ্ছে, দাম কমে গিয়েছে। যেমন পটল, ভেন্ডি, অন্যান্য যেমন লতি কচু যেটা রয়েছে সেটি নাকি একেবারে 60 টাকা থেকে 10 টাকা থেকে শুরু করে এখন 15 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে অনেক সবজি লতি কচু যেটা রয়েছে সেটি নাকি একেবারে 60 টাকা থেকে 10 টাকা থেকে শুরু করে এখন 15 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে অনেক সবজি তাদের নষ্ট হয়েছে, বিক্রি করতে পারেনি, সেজন্য। তারপরে দেখা গেছে যে বেগুন, গোল বেগুন যেটা সেই বেগুনটা একটু দাম বাড়তি হয়েছে, 50 টাকা করে বিক্রি হচ্ছে এবং চিচিঙ্গা, পটল আর তারপরে দেখা গেছে যে বেগুন, গোল বেগুন যেটা সেই বেগুনটা একটু দাম বাড়তি রয়েছে, 50 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং চিচিঙ্গা, পটল আর ঢেঁড়স যেগুলো রয়েছে এই ধরনের সবজি, সেই সবজির দাম রয়েছে। তারা আবার স্বস্তি বোধ করছেন যে আবার বাজার এখান থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করেন তারা আবার বেশি দরে বিক্রি করেন, তারা আবার স্বস্তি বোধ করছেন যে এই দাম কম থাকায়। আবার বাজার এখান থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করেন তারা আবার বেশি দরে বিক্রি করেন। তো নেত্রকোনা জেলার যে পাইকারি বাজার, এই যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে। সরকারের খাল খনন কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করেছে দিনাজপুরের কাহারোলবাসী। গত 2.5 মাসে বলরামপুর এলাকায় শাহপাড়া খালের 4 কিলোমিটার খনন করায় পানি প্রবাহ শুরু হয়েছে। এতে কৃষি জমিতে সেচ ছাড়াও জলাবদ্ধতা নিরসন হবে বলছেন স্থানীয়রা। আর প্রকল্প সম্পূর্ণ 12 কিলোমিটার খনন হলে অন্তত 31,000 কৃষক উপকৃত হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গত 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় 12 কিলোমিটার দীর্ঘ শাহপাড়া খাল খনন উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন হয়। প্রকল্পের আওতায় খনন করা হবে মোট 20,000 কিলোমিটার খাল। গত 2.5 মাসে খনন হয়েছে খালটির 4 কিলোমিটার অংশ। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছেন এলাকাবাসী। তারা বলছেন পানি প্রবাহ শুরু হওয়ায় কৃষি জমিতে সেচ সুবিধা সহ নিরসন হবে জলাবদ্ধতা। বর্ষা হলো, এই পরিমাণ বর্ষা যদি খাল খনন না থাকতো আমাদের নির্ঘাত বন্যা হয়ে যেত। সুন্দর এই পানি কিন্তু নিষ্কাশন হয়ে গেছে এটার কারণে। পাশাপাশি এইখানকার যে এলাকার যারা আমরা মানুষ, আমরা এটাতে অনেকটা সুফল আসবে আমরা ভবিষ্যতে চিন্তা করছি এটা খনন করার ফলে। দুই পাশে এখানে প্রায় 7,000 বৃক্ষরোপণ করা হবে। এখানে বিভিন্ন রকমের বৃক্ষ থাকবে। পানিটা যদি এখানে আটকায় তাহলে উপকার হবে। অনেক বোর্ডিংয়ে আমাদের পানি শর্ট হয়ে গেছিল, ওইটা তো যদি আর না হয়। প্রকল্পে সম্পূর্ণ 12 কিলোমিটার খনন হলে অন্তত 31,000 কৃষক উপকৃত হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাতের পানিটা খুব দ্রুত নেমে যাচ্ছে, কৃষকরা এর ফলে উপকৃত হচ্ছেন। দুপারে যে উত্তোলিত মাটি রয়েছে এর এক পাশে মাটি দিয়ে রাস্তা নির্মাণের একটা বিষয় রয়েছে। অন্য মাটিগুলো আমরা এখানে ঘাস গাছ লাগাবো। এখানে হাঁস পালনের একটা ব্যবস্থা নেওয়া হবে এবং মৎস্য কর্মকর্তার মাধ্যমে মৎস্য চাষেরও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুধু সেচ দেওয়ার জন্য নয়, খালে সারা বছর পানি থাকলে এর সুফল পাবে 3.5 লাখ মানুষ বলছেন স্থানীয় সংসদ সদস্য। ওই পারের মানুষ যেন এই পারে আসতে পারে, সেই জন্য আমাদের ছোট ছোট কালভার্ট করার ব্যাপারে একটা পরিকল্পনা প্রণয়নের জন্য বলা হয়েছে। সারা বাংলাদেশে এইভাবে খাল খনন করতে পারি তাহলে কিন্তু আমাদের জলাধার যে মাটির নিচে যে লেয়ার, এই পানির লেয়ারটা অনেক উপরে উঠে আসবে। ইরিগেশন তো আছেই, মাছ চাষ, বনজ বৃক্ষ যেগুলো আমরা এখানে লাগাবো সেটা হলো বাড়তি কাজ। পানির লেয়ার
এবং ইরিগেশন দুইটার জন্য এটা খুব প্রয়োজন এবং এটা যে কি যুগান্তকারী কাজ হচ্ছে এটা আগামীতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2027 সালের মধ্যে শাহপাড়া খাল খননের পাশাপাশি এর পাশে সড়ক, কালভার্ট ও একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। সময় সংবাদ, দিনাজপুর। যানজট ও জনদুর্ভোগ কমাতে গাইবান্ধা শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণ করা হয়েছে 166 মিটার দৈর্ঘ্যের 2 সেতু। তবে নির্মাণ শেষ হওয়ার প্রায় 3 বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক না থাকায় চালু করা যাচ্ছে না সেতু দুটি। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সড়ক ও জনপথ বিভাগের দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই চালু করা সম্ভব হচ্ছে না সেতুগুলো। সোহেল রানার ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। সংযোগ সড়ক নেই, তাই ব্যবহারও নেই। দীর্ঘদিন ধরে পড়ে আছে নতুন দুটি প্রশস্ত সেতু, আর পাশের পুরনো ও ঝুঁকিপূর্ণ সরু সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর উপর ৭৬ মিটার দৈর্ঘ্যের ঘাঘট 2 সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের ডিসেম্বরে, শেষ হয় 2024 সালের জুনে। একইভাবে গাইবান্ধা বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় যানজট নিরসনে নির্মাণ করা হয় প্রায় 90 মিটার দৈর্ঘ্যের আলাই সেতু। সেটির কাজও শেষ হয় একই সময়ে। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটির কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে এখনও চালু করা যায়নি। এতে স্থানীয়দের ভোগান্তি কমেনি, বরং বাড়ছে ক্ষোভ। সুফল পাচ্ছি না তো, ব্রিজ হলে না সুফল পাবো, তখন জ্যাম থাকবে না। এই বৃষ্টির কারণে আজকে যানজট নিরসন হচ্ছে না, আমরা চলতেই পারিনি, এত জাম। সরকারের এই টাকাগুলো খরচ হলেও এই ব্রিজের যে সুফল সেটা কিন্তু আমরা এখনো পাইনি। সড়ক ও জনপথ বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে সেতু দুটি চালুর চেষ্টা চলছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের শেষ এই 1 বছরের মধ্যে ভালো একটা প্রোগ্রেস হয়েছে। আমরা প্রায় এটা শেষের দিকে চলে এসেছি। এটা মেইনলি আসলে ডিসি অফিস করছে, আমরা তাদেরকে হেল্প করছি। ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্পের আওতায় প্রায় 30 কোটি টাকা ব্যয়ে প্রায় 166 মিটার এ দুটি সেতু নির্মাণ করে জেলা সড়ক ও জনপথ বিভাগ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। এদিকে তেহরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী সপ্তাহেই হরমুজ প্রণালী খোলা এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে চুক্তি হবে বলে আশাবাদী তিনি। হরমুজ প্রণালী নিয়ে এবার ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা কিংবা লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না ইরান, কারণ তেহরানের ধৈর্যেরও একটা সীমা রয়েছে। এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী অতিক্রমকারী বিদেশি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে অবশ্যই তাদের নতুন নির্দেশনা মেনে চলতে হবে, অন্যথায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আলোচনা শেষ হয়ে গেলেও তার কিছু আসে যায় না। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি নিয়েও তিনি ভাবছেন না দাবি করে ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতেই জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মার্কিন প্রেসিডেন্টের এমন অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সব পথ বন্ধ করে দিচ্ছে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন। গত 8 এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে মাঠ পর্যায়ের উত্তেজনা কমেনি একটুও। দক্ষিণ ইরানের গরুক শহর ও কেশম দ্বীপের রাডার এবং ড্রোন স্থাপনায় মার্কিন হামলার খবর মিলেছে। জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা এমন একটি মার্কিন বিমান ঘাঁটিতে সফল আঘাত এনেছে যেখান থেকে ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানো হয়েছিল। তাই এই ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও তৈরি হয়েছে সংশয়। আপাতত পুরো উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও সামুদ্রিক বাণিজ্য। একদিকে ইরান প্রণালীতে বিদেশি জাহাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ইরানি বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর মাঝে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার তাগিদ দিয়ে বলেছেন, যে কোনো সমঝোতার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরো গভীর আলোচনার প্রয়োজন হবে। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননে ইসরায়েল সীমান্তে নতুন করে সংঘাত ছড়ানোর মাঝেই যুদ্ধবিরতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নেতানিয়াহু ও হিজবুল্লাহর সাথে কথা বলে উভয় পক্ষকে হামলায় বিরত করতে রাজি করেছেন বলে জানান তিনি। তবে একই সময়ে বৈরুতে নতুন করে ইসরায়েলি হামলার নির্দেশ ও পাল্টাপাল্টি রকেট বর্ষণ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। একের পর এক যুদ্ধবিরতির আলোচনা আর আহ্বানের পরেও থেমে নেই ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত। তবে এবার সংঘাত কমানোর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নেতানিয়াহু ও হিজবুল্লাহর সঙ্গে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে সব ধরনের হামলা বন্ধে পক্ষগুলো সম্মত হয়েছে দাবি করেন তিনি। বলেন, বৈরুতে কোনো সেনা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মূল ইস্যু অর্থাৎ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অগ্রযাত্রা এবং ব্যাপক বাস্তুচ্যুতির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন। ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি আলোচনার দাবি। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি ট্রাম্প সরাসরি হিজবুল্লাহর সঙ্গে কথা বলে থাকেন, তবে এটি ৮০ দশকের পর ওয়াশিংটন হিজবুল্লাহ সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা। কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় রেখেছে। তবে হিজবুল্লাহ এই সমঝোতার শর্ত কতটা মেনে চলবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এদিকে বাস্তবতায় সংঘাত থামার কোনো লক্ষণ নেই। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানের খাতামাল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। তাই বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হাজারো মানুষ জীবন বাঁচাতে আবারও এলাকা ছাড়ছেন। লেবানন জুড়ে এখন তীব্র যুদ্ধ পরিস্থিতি। টাইর জেলা ও নাবাতিয়ে আল ফাওকায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে উত্তর ইসরায়েল টার্গেট করে রকেট ও বিস্ফোরক ড্রোন হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ২ মার্চ সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে লেবাননে নিহতের সংখ্যা ৩৫০০ ছুঁই। সামরিক বিশ্লেষকদের মতে স্থলযুদ্ধে সুবিধা করতে না পেরেই বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মারিনোতে পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ থমাস ডুলির সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সমিত সোম। তবে এখনও ক্যাম্পে যোগ দেননি হামজা ও জায়ান আহমেদ। ভ্রমণ ক্লান্তির মাঝেও ফুটবলাররা সবাই ফিট আছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ, নতুন সম্ভাবনা নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ২১১তম স্থানে থাকা মারিনোর বিপক্ষে জ্বলে ওঠার লক্ষ্য লাল সবুজের। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সুখকর ছিল না হামজাদের। তবে নতুন কোচ থমাস ডুলি বাংলাদেশকে জয়ের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে ইউরোপে পা রেখেছেন। ডুলির অধীনে ২ বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। শুরুর একাদশে নিয়মিত খেলার স্বপ্ন জামাল ভুঁইয়ার। সব মিলিয়ে অনেক প্রথমের সাক্ষী হওয়ার অপেক্ষায় সান মারিনোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ ২৪ ঘন্টা ভ্রমণ শেষে রোমে পৌঁছানোর পর বাসে করে সান মারিনোতে পৌঁছায় বাংলাদেশ দল। মারিনোতে পৌঁছে কিছু সময় বিশ্রাম নিয়েই অনুশীলনে নেমে পড়ে লাল সবুজ। ইউরোপের মাটিতে আধুনিক সুযোগ সুবিধার মাঝে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। দেশে ফুটবলারদের সঙ্গে দেখা হলেও এখনো হামজা জায়ানের সঙ্গে সাক্ষাৎ পাননি কোচ থমাস ডুলি। তবে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সমিত সোম। নতুন কোচের সঙ্গে দেখা করে রোমাঞ্চিত সোম। দলের সবাই ফিট আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবার সাথে দেখা করতে খুব ভালো ছিল। এর তো ট্রেনিং ক্যাম্প শুরু করছে একটু আগে, বাংলাদেশের অনেক পরিশ্রম করতেছিল। সো সবার সাথে দেখা করতে, কোচের সাথে দেখা করছি ফার্স্ট টাইম। সো এটা খুব ভালো ছিল। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হিম এন্ড হোপফুলি আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। আমাদের সাথে এখনই জয়েন করে ফেলেছে সমিত সোম। রাতের মধ্যে ফিরবে হলো জায়ান। প্রথম দিন রিকভারি সেশনে অংশ নেয় বাংলাদেশ। সান মারিনোতে থাকা প্রবাসীদের জয় উপহার দিতে চান সমিত সোমরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারে ধাক্কা, ৫ জনের প্রাণহানি, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের, সুযোগ দিতে তালিকা করছে বাংলাদেশ ব্যাংক। ঋণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ, বাড়বে কর্মসংস্থান। এবং বাজেটে অগ্রাধিকার পাবে বিদ্যুৎ জ্বালানি খাত। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব, অর্থনৈতিক গতিশীল রাখতেই প্রাধান্য, অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের তাগিদ। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন শবনম নিবিড়।
মেজবা, আপনাকে আবারও ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।